ব্যাংকে চাকরি করার সুবাদে মাঝে মাঝেই বেশ কিছু অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়। তেমনই একটা অদ্ভুত ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অদ্ভুত ঘটনা ঠিক নয়, আমার কেস স্টাডিজ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি যখন ব্যাংকে ছিলাম তখন একটা কাস্টমার আসে, সেই কাস্টমার এসে বলে যে তার ফ্যামিলির একজন মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। ঠিক সেটা বলা যাবে না, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তখন সে বলছিল যে তার যে হাজবেন্ড, সেই কাস্টমারটা মেয়ে ছিল, মহিলা ছিল, তার যে হাজবেন্ড মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পরে তার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আর তিনিই ছিলেন তার অ্যাকাউন্টের নমিনি। উল্লেখ্য, তার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা ছিল। তখন তাদের পরিবারের তরফ থেকে আমাদের কাছে রিকোয়েস্ট করা হয় যেন তার নমিনিটা চেঞ্জ করে দেওয়া হয়, কেননা তার সাথে এখন আর তার কোনো সম্পর্ক নেই। তো এই ঘটনাটার পরে আমরা বেশ বিভ্রান্ত হয়ে গেলাম, আমরা সময় নিলাম। কারণ এই ঘটনা একটা মানসিক বিকারগ্রস্ত মানুষের, মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়া মানুষের অ্যাকাউন্টের তথ্য আমরা চাইলেই তো হালনাগাদ করতে পারি না। তখন আমরা একটু সময় নিলাম। তো তারপরে পরের দিনই তাদের পরিবারের তরফ থেকে আবার আমাদের কাছে আসা হলো। আসার পরে তারা একটা আবেদন করলো। আবেদনের ব্যাপারটা এমন ছিল যে তারা চাচ্ছে যে সেই অ্যাকাউন্টটা ক্লোজ করে তাদের ফ্যামিলির অন্য কারো অ্যাকাউন্টে সমুদয় অর্থটা ট্রান্সফার করার। কেননা সে যেহেতু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে, তার চিকিৎসা, ভরণ পোষণ কিছু তো খরচ আছেই। সেগুলো যেন তার অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলো থেকে বহন করা সম্ভব হয়। এখন আমরা তো পড়ে গেলাম মহা চিন্তায়। কারণ একজন মানসিক ভারসাম্যহীন রোগীর অ্যাকাউন্ট থেকে তো আমরা চাইলেই তো টাকা ট্রান্সফার করে দিতে পারি না, চাইলেই তো আমরা অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে পারি না। তখন কাস্টমার বলল যে কেন আপনারা কোন আইনের প্রেক্ষিতে এটা পারেন না? যেহেতু আপনারা জানেনই বা মেডিকেল অফিসার আমাদের লেটার দিয়ে দিয়েছে যে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তখন আমরা তাদের কাছ থেকে একটু টাইম নিলাম। টাইম নিয়ে ব্যাপারটা একটু কেস স্টাডিজ করার চেষ্টা করলাম। তো সেই ব্যাপারটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, যে কোন আইনের প্রেক্ষিতে আমরা সেই মানসিক ভারসাম্যহীন মানুষটার অ্যাকাউন্ট আমরা ক্লোজ করতে পারি না, বা এমন ঘটনা যদি আপনাদের ঘটে তাহলে আপনাদের করণীয়টা কি। আসুন পুরো ব্যাপারটা আমরা ক্লিয়ার হই বা জেনে নেই। তো এই সব ক্ষেত্রে বা এই কেসগুলো সমাধানের জন্য বাংলাদেশে কিন্তু একটা আইন আছে, মেন্টাল হেলথ অ্যাক্ট 2018। এই মেন্টাল হেলথ অ্যাক্ট বা মানসিক সুরক্ষা আইন, মানসিক স্বাস্থ্য আইন 2018 অনুযায়ী একটা ধারা আছে, 22 নাম্বার ধারা। সেই 22 নাম্বার ধারাতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে তখন সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির যে সমুদয় সম্পত্তি, স্থাবর সম্পত্তি থাকবে, সেটা কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে, কিভাবে খরচ করা হবে, বা সেই টাকাগুলো কোথায় যাবে, তার কিন্তু একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো সেই আইন অনুযায়ী তো আদালত প্রথমে সেই ব্যক্তিটা যার কাছে চিকিৎসাধীন ছিল, যে মেডিকেল অফিসার, সে তার পরিবারকে সচেতন করবে যে সেই ব্যক্তিটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তার সম্পত্তি রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তখন তার ফ্যামিলি যদি কোনো ব্যবস্থা নেয় তো ইটস ওকে, আর যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে সেই মেডিকেল অফিসার আদালতের কাছে আবেদন করতে পারবে তার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য একটা ম্যানেজার নিয়োগ করার জন্য। এই কথাটা বলা আছে মেন্টাল হেলথ অ্যাক্ট 2018 22-এর 1 নাম্বার, 22-এর 2-এর 1-এর উপধারাতে বলা আছে। তো তখন আদালত কোনো একটা ব্যক্তিকে 3 বছরের জন্য মনোনীত করবে তার সম্পত্তির অভিভাবক বা ম্যানেজার হিসাবে। এই 3 বছরের মধ্যে প্রথম 6 মাসের ভিতরেই সেই মনোনীত ম্যানেজার তার সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সমুদয় সম্পত্তির হিসাব আদালতের কাছে পেশ করবে। আদালতের কাছে পেশ করার পরে আদালত কি করবে, যে সেইখান থেকে একটা নির্দিষ্ট সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চিকিৎসা, তারপরে দৈনন্দিন খরচ মেটানোর জন্য নির্দিষ্ট একটা অর্থ খরচ করার অনুমতি প্রদান করবে। তারপরে তার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো হস্তান্তর, বিনিময়, বিক্রি, তারপরে 5 বছরের ঊর্ধ্বে সময়ের জন্য লিজ কোনো কিছু করা যাবে না, এই মর্মে একটা নিষেধাজ্ঞা দেওয়া হবে। তারপরে চূড়ান্তভাবে কি হবে, চূড়ান্তভাবে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কিন্তু আদালত নির্দিষ্ট একটা অনুপাতে বেতনভুক্ত করবে। যে কয় দিন বা যে কয় মাস বা যে কয় বছর এই কেসটা সুরাহা না হয়, সেই কয় মাসের জন্য, সেই কয় বছরের জন্য তাদের নির্দিষ্ট একটা টাকায় তাদের কিন্তু বেতনভুক্ত হিসাবে নিয়োগ দেওয়া হবে। সম্পর্ক যেমনই হোক না কেন তাদের নিয়োগ দেওয়া হবে। তারপর চূড়ান্ত ধাপে গিয়ে এই দেশ বা রাষ্ট্র কিন্তু সেই টাকাটা তাদের যে কোষাগার, রাষ্ট্রীয় কোষাগার, সেইখানে কিন্তু জমা রেখে দিবে। কোন শর্তে জমা রেখে দিবে
সেই শর্তেই জমা রেখে দিবে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যদি পুনরায় কখনো সুস্থ হয়ে ওঠে, তাহলে সেই কোষাগার থেকে পুরো অর্থ সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সে ফেরত পাবে। এটাই হলো পুরোপুরি আইন। এর আইনের বাইরে কিন্তু আর কোনো কিছু নাই। আপনারা চাইলে মেন্টাল হেলথ অ্যাক্ট 2018-র 22 নাম্বার যে ধারাটা আছে, সেকশনটা আছে, আপনারা পুরোপুরি স্টাডি করতে পারেন। স্টাডি করলে আপনারা আরো ক্লিয়ার হবেন। তো পরিশেষে এই কথাটা আপনাদের ক্লিয়ার করতে চাই, বা আমার এই পুরো আলোচনা যদি সামারাইজ করতে চাই, একটা মেন্টাল ডিসঅর্ডার যে মানুষগুলো আছে বা মানসিক ভারসাম্যহীন যে মানুষগুলো আছে, তাদের সম্পত্তি কিন্তু তাদের পরিবারের না, তাদের সম্পত্তি কিন্তু তখন রাষ্ট্রের হয়ে যায়। রাষ্ট্রের সুরক্ষার জন্য সেটা গচ্ছিত রাখা হয়। কেননা কোনো একটা সময় যদি সেই ব্যক্তিটা সুস্থ হয়ে ওঠে, সে যেন এসে একদম দেখে তার সকল সম্পত্তি জিরো হয়ে গেছে, এই ব্যাপারটা যেন তার না দেখতে হয়। এই সুরক্ষাটা রাষ্ট্র দেয়। কারণ আজকে ধরেন আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি, আমি তো 6 মাস পর সুস্থ হয়ে যেতে পারি, আমি তো আর মারা যাইনি। তখন আমার ফ্যামিলি যদি আমার পুরো টাকাটা নিয়ে নিতে চায়, বা আমার আত্মীয় স্বজন যারা আছে পুরো টাকা যদি নিয়ে নিতে চায়, তাহলে কিন্তু একটা সময় পর গিয়ে দেখা যাবে 6 মাস বা 8 মাস বা 1 বছর পর আমি যদি সুস্থ হয়ে যাই, তাহলে দেখা যাবে আমার কোনো সম্পত্তি নাই। এই জন্য রাষ্ট্র তার সম্পত্তি সুরক্ষার জন্য পুরো সম্পত্তিটা বা সম্পত্তির নির্দিষ্ট একটা অংশ, যে শুধু সেই অংশটা ব্যতি রেখে যে অংশটা ম্যানেজারের দৈনন্দিন যে বা মাসিক যে স্যালারি আর হলো তার চিকিৎসা এবং দৈনন্দিন খরচের টাকাটা ব্যতি রেখে বাকি টাকাটা কিন্তু সরকারি কোষাগারে জমা রাখা হয়। এটাই এই আইনের বিস্তারিত। আপনারা চাইলে মানে মেন্টাল হেলথ অ্যাক্টের 22 নাম্বার ধারাটা বা সেকশনটা আপনারা বিস্তারিত দেখতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, আজকের তথ্যবহুল ভিডিওটা? আশা করি আপনাদের ভালো লাগবে। আর এমন অনেক নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর আপনারা বাংলাদেশের আইনের কোন ধারাগুলো জানতে চান, কোন পেপারগুলো জানতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই আপনাদের নির্ভুলভাবে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।